মা উনার কাছে এগিয়ে গিয়ে চোখ গরম করে বললেন, তুই এসব কি বলছিস সোলাইমান, তোর মাথা ঠিক আছে? উনি মায়ের দিকে তাকিয়ে বললেন, আহা মা, বড্ড বেশি বকো তুমি। আমার কথা তো শেষ করতে দাও। আমি এখনো উনার দিকে পলকহীন তাকিয়ে আছি। উনি রিঙ্কির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, ওহ, যা বলছিলাম মিসেস হোয়াটেভার। আমার বড্ড মন কেমন করে। তবে কার জন্য জানেন? আমার সন্তানকে যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য মন কেমন করে। এই মানবীর যদি জ্বরও আসে তাহলে আমি দিশেহারা হয়ে যাই। এই বুঝি আমার প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে উড়াল দিবে। এই মানবী অভিমানে গাল ফুলালে আমার ভেতরটা বড্ড পড়ে। আমি যে আপনার কাছে কৃতজ্ঞ। আপনি কয়েক বছর আগে আমাকে ছেড়ে না গেলে এই অনন্যময়ী নারীর দেখা আমি পেতাম না, আর না তাকে জীবনসঙ্গিনীর রূপে দেখতে পেতাম। আমি যে শুধু স্ত্রী পেয়েছি তা না, আমার মেয়ে মা পেয়েছে আর আমার মা মেয়ে পেয়েছে। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আপনি চলে যাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ উত্তম কিছু পেয়েছি। এখানে উপস্থিত তিনটি নারী আমার শক্তি, মনোবল আর অনুপ্রেরণা। আরজার বাবার কথা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবার ঠোঁটের কোণে মুচকি হাসি, মায়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি এখনো উনার দিকে নিমেষহীন তাকিয়ে আছি। তখন তাকিয়েছিলাম অজানা আতঙ্কে, অপ্রত্যাশিত কিছু শুনব বলে। আর এখন তাকিয়ে আছি বিস্মিত হয়ে। আমার প্রতি উনার অনুভূতিগুলো কেমন অল্প কথায় অকপটে সবার সামনে বলে ফেললেন। রিঙ্কি ক্রোধান্বিত হয়ে আরজার বাবার দিকে দৃষ্টিপাত করল। মনে হল ক্রোধাগ্নির অনলে এখনই আরজার বাবাকে ভস্ম করে দিবে। রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, আমি আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আদালত অবধি যাব, আর তুমিও আমার সাথে সংসার করবে। আরজার বাবা ধুলো ঝাড়ার ভঙ্গিতে দুকাঁধে ফু দিলেন। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললেন, আমার সাথে সংসার করার চিন্তা ভুলে যান, কারণ অলরেডি আমি একজনের সাথে মন দিয়ে সুখের সংসার করছি, আর তাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। বাকি রইল আরজার কথা। আপনি মহাশয়া কোর্ট চত্বরে ঠিক কয়টা চক্কর দিতে পারেন আমি দেখে নিব। রিঙ্কি রাগে ফোঁস ফোঁস করে আবারও বলল, তোমার স্ত্রী তো আমাকে দেখেই কেঁদে কেটে সব এক করে ফেলেছে। সেও তোমার শক্তি? মাঝে মাঝে প্রেয়সীর চোখের পানীয় শক্তি যোগায়। আপনি তো রোমিও জুলিয়েট ক্যাটাগরির লোক, আপনার তো এগুলো সবার আগে বোঝার কথা। এখন বেশি কথা না বলে আপাতত আমার বাড়ি থেকে বের হন, নতুবা ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। তখনই রিঙ্কির ভাই ভেতরে প্রবেশ করলেন। দাঁত কটমট করে রিঙ্কি বললেন, চাপকে গাল একদম লাল করে দিব। সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, তোকে পালকি করে নিতে হবে? আমরা সব কথা শেষ করে চলে গেছি, তোর আবার কিসের কাজ এখানে? বলেই হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। আরজার বাবা গিয়ে দরজাটা বন্ধ করে এলেন। বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত রাখলেন। বাবাকে দেখে আরজা নানুবাই বলে বাবার কোলে চলে গেল। আমার দিকে তাকিয়ে বলল, আম্মু আমাল কি দুইটা নানুবাই আল দুইটা মামা? মাথা নেড়ে সায় জানালাম। বাবা মাকে বললেন, বেআইন আমাকে আর ইরফানকে যেতে হবে এখন। অনেকক্ষণ তো হলো এলাম যে। কি বলেন বেআই? দুপুরে খাওয়া দাওয়া করে আপনি আর ইরফান যাবেন, বাবাকে উদ্দেশ্য করে বললেন মা। ইরফান মাকে বলল, আন্টি অন্যদিন খাওয়া দাওয়া করা যাবে, আজ একটু মোহাম্মদপুর যেতে হবে প্রোডাক্টসের স্যাম্পলের জন্য, তারপর আবার একটু ভার্সিটি যাব, প্রেজেন্টেশন আছে একটা, বন্ধুদের সাথে দেখা করব। বেআইন, তাছাড়া আমাকে বাড়ি যেতে হবে, হাবিবাটা বাড়িতে একা, নিশ্চয়ই ভয় পাবে।
আর বেআইন মাঝে মাঝে কুটুমের বাড়িতে খাওয়ার চেয়ে তাদের কথায় আর ব্যবহারে মনটা ভরে যায়। এতদিন ধারণা করলেও আজ সত্যি সত্যি বুঝলাম আমার মেয়েটা আপনাদের চোখের মণি। একজন বাবার কাছে এর চেয়ে খুশির কি হতে পারে বলেন? আমার ছোট মেয়েটার জন্যও দোয়া করবেন। বাবা আর ইরফান চলে গেল। মা আমাকে বললেন, আজকে আর রান্না করার দরকার নেই। আজ আমরা সবাই বাইরে দুপুরের খাবার খাব। যা ইনশিয়া গোসল করে নে। সোলাইমান নামাজ শেষে এলে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব বলেই নিজের রুমে যাওয়ার জন্য উদ্যত হলেন। আরজা মায়ের আঁচল টেনে বলল, দাদুন পান খাব। আমি চোখ গরম করে তাকাতেই মা বললেন, আহ বকিস না তো, একটু দিব। বলেই আরজাকে কোলে নিয়ে চলে গেলেন। আরজার বাবা রুমের দিকে এগুতেই আমিও ওনার পিছু পিছু যেতে লাগলাম। রুমের ভিতরে গিয়ে ঠাস করে দরজা আটকালাম। দরজা আটকানোর শব্দে উনি আমার দিকে ফিরে তাকালেন। আমি উনার কাছে গিয়ে উনার বুকে এলোপাতাড়ি কিল ঘুষি দিতে লাগলাম। উনি আমার হাত দুটো ধরে বললেন, আরে আরে মারছ কেন? কি করলাম আবার? এভাবে মারলে হৃদপিণ্ডে ব্যথা লাগে তো। নাক টেনে টেনে জবাব দিলাম। আপনি তখন ওভাবে বললেন কেন? জানেন আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। উনি আমার হাত দুটো ছেড়ে দিয়ে আমাকে আশ্লেষ করলেন। অনুরাগের সাথে আমার মাথায় চুমু দিয়ে বললেন, কি ভেবেছিলে আমি বলবো আমার ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য মন কেমন করে? যেখানে আমার সুখপাখি দণ্ডায়মান সেখানে কোনো মরীচিকার জন্য ভাবার সময় আছে? যাকে জড়িয়ে ধরে রেখেছি তাকে নিয়েই তো ভাবনার শেষ নেই। উনার বুক থেকে মাথা তুলে বললাম, আমি আবার কি করেছি? ওই আপদটাকে দেখার পর তো কেঁদেই চলেছেন। খেয়েছেন কিছু সকাল থেকে? অসুস্থ হলে কি ওই আপদটা এসে সেবা করবে? আমাকে এটা বলো, আমি কি মরে গেছি? এত সোজা আমার মেয়েকে নিয়ে যাওয়া? আমাকে ছেড়ে কথাগুলো বললেন উনি। আমি কিছু বলার জন্য উদ্যত হতেই উনি বললেন, এখন কোনো কথা না। আজ শুক্রবার, এমনি অনেক দেরি হয়ে গেছে। আর দেরি হলে জামাত পাব না। হাঁটি হাঁটি পা পা করে অনেকগুলো দিন চলে গেল। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে আমি আর মা চা খাচ্ছি। আরজা ফ্লোরে বসে নতুন খাতায় আঁকিবুকি করছে। তার মাথায় লেখাপড়া করার ভূত চেপেছে। ভাবনার মাঝেই সেলফোনটা বিকট শব্দে বেজে উঠল। হাতে নিয়ে দেখি ইকরা কল করেছে। কল রিসিভ করতেই ও বলল, এই আপু তুই ফাইয়াদকে বোঝা না। ইকরার কথা শুনে আমার ভ্রু আপনা আপনি কুঁচকে এলো। কি বুঝাবো আমি ফাইয়াদকে? সে আমাকে সেমিস্টার ফাইনাল দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে। আচ্ছা আপু বল, এতদিনের এত ঝামেলায় আমি কোনো প্রিপারেশন নিতে পেরেছি? আবার বলে রেজাল্ট খারাপ করা যাবে না। তাহলে ভালো রেজাল্ট করার দিনরাত পড়াশোনা কর, তাহলেই তো হয়। আমি বলেছি আমি আর লেখাপড়া করব না। যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। সে কি বলে জানিস? আমার মতো অশিক্ষিতের সাথে নাকি আর সংসার করবে না। সে নিজে দাঁড়িয়ে থেকে আবার আমার বিয়ে দিবে। এগুলো কোনো কথা? আচ্ছা বল আমি কি অশিক্ষিত? ইকরার কথা শুনে আমি ফিক করে হেসে দিলাম। আমার হাসির শব্দে ইকরা রাগ করে বলল, তোরা সব একজা, তোদের কাছে আর কিছু বলবি না। ঠাস করে কল কেটে দিল। আরজার বাবা যখন বাসায় এলেন তখন ঘড়িতে সোয়া 10টা বাজে। উনার সামনে শরবতের গ্লাসটা এগিয়ে দিলাম, কিন্তু উনার কোনো ভাবান্তর নেই। অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আরজার আব্বু কি নিয়ে এত চিন্তিত? উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাকে কিভাবে যে বলি, এসব শুনলে তো আবার টেনশন করবা। না বললেও টেনশন করব। এখন বলে ফেলেন কি হয়েছে। উনি ইতস্ত করে বললেন, আসলে কয়েকদিন যাবৎ রিঙ্কি বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে বিরক্ত করছে,
জ্বালাচ্ছে। নাম্বার ব্লক করি তো নতুন নাম্বার দিয়ে কল করে। ওর বাবা ভাইকে জানান। এখন এগুলো বললে ওর ভাই ওকে মেরাই ফেলবে। ওর ভাই খুব রাগী মানুষ, অন্যায় সহ্য করতে পারে না। আজ কি করেছ জানো? মিরপুর থানার উসির নাম্বার থেকে কল করেছে। উসি নাকি ওর কেমন ভাই হয়। আমাকে হুমকি ধামকিও দিল। কিভাবে কি করব বুঝতে পারছি না। এই মেয়েটা বোধ হয় আমাদের শান্তি দিবে না। উনিই বা কেমন পুলিশ কোনো কিছু যাচাই না করে তোমাকে হুমকি দেয় কিভাবে? আসলে যখন আমাদের ছাড়াছাড়ি হয়েছিল তখন তো সবাই জানতো আমি ওকে ইচ্ছে করে তালাক দিচ্ছি। সেটার ফয়দা ও নিচ্ছে। আমার মাথা কাজ করছে না। চিন্তায় লোকটা রাতের খাবারটাও ঠিকমতো খেতে পারল না। সারারাত ঘুম তো দূরের কথা, সকালেও নাস্তা না করে চলে গেল। আমি আমার মতো কাজ করে চলেছি। মাকে এসব জানানো যাবে না, টেনশন করে ব্লাড প্রেশার বাড়িয়ে ফেলবে। রাতে যখন আরজার আব্বু বাসায় এলো তখন উনার গা থেকে কোটটা খুলতে খুলতে প্রশ্ন করলাম, আজ কি রিঙ্কি কল করেছিল? উনি মনমরা হয়ে জবাব দিলেন, হুম। জিজ্ঞেস করলাম, কখন করেছে ফোন? উনি ওয়াশরুমে যেতে যেতে জবাব দিলেন, দুপুরে। উনি ওয়াশরুম যেতেই আমি উনার মোবাইলটা হাতে নিলাম। কল লিস্ট চেক করে দেখলাম কয়েকটা নাম্বার থেকে কল এসেছে। সবগুলো সেভ করা থাকলেও একটা আননোন নাম্বারটা টুকে নিলাম। সকালে অফিসের উদ্দেশ্যে উনি বেরিয়ে যেতেই আমি আড়ালে গিয়ে নাম্বারটায় ফোন দিলাম। ভাগ্য সহায় ছিল তাই রিঙ্কিই কল রিসিভ করল। দেখা করার কথা বলতেই না করে দিল। হাজার অনুনয়ের পর রাজি হল সে। বিকেলে আরজাকে মায়ের কাছে রেখে দরকার আছে বলে বেরিয়ে পড়লাম। পার্কের এসে দেখলাম আগে থেকেই রিঙ্কি বসে আছে। কোনো রকম ভনিতা ছাড়াই বললাম, আমাদের এমন বিরক্ত আর হেনস্থা করার মানে কি? বিরক্ত কই করলাম? আমি তো আমার মেয়েকে নিয়ে যাব। এত বছর কই ছিল মাতৃত্ব? যেখানেই থাকুক না কেন, আমি তো আমার মেয়েকে নিয়ে যাবই। কেউ আটকাতে পারবে না, কারণ সবাই জানে সোলাইমানি আমার থেকে আমার মেয়েকে আলাদা করেছে। পরিস্থিতি তখনও আমার অনুকূলে ছিল আর এখনও। আমি হুট করে রিঙ্কির পায়ে ধরে বললাম, আল্লাহর দোহাই লাগে আমার থেকে আমার মেয়েকে আলাদা করবেন না। এই মেয়েকে ছাড়া আমি বাঁচব না। আপনি তো এতদিন মেয়ে ছাড়াই ছিলেন, তাহলে? হঠাৎই কেউ একজন আমাকে বসা থেকে উঠিয়ে ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিল। গালে হাত দিয়ে মানুষটাকে দেখে আমি চকিত হয়ে গেলাম। আরজার বাবার রক্তিম বর্ণ চোখ দেখে গলা শুকিয়ে এলো আমার। 2 বছরের উপরে সংসার জীবন এখনো অবধি গায়ে হাত তোলা তো দূরে থাক রাগারাগি করেনি। আজ সেই মানুষটাই কিনা খোলা পার্কে এত মানুষের সামনে আমার গায়ে হাত তুলল। কিছু বলার জন্য উদ্যত হতেই আরজা বাবা আমাকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিল। চিৎকার করে বললেন, আমি মরে গিয়েছিলাম তাই না? আমাকে কি তোমার এতটাই অপদার্থ মনে হয়? নিজের মেয়েকে নিজের কাছে রাখার ক্ষমতা কি আমার নাই? আমার শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের আগলে রাখার দায়িত্ব আমার। কিন্তু তুমি এটা কি করলে? কার পায়ে ধরলে ইনশিয়া? এই 3rd ক্লাস মেয়েটা তো তোমার নখেরও যোগ্য না। আর তুমি কি না এই ইউজলেস মেয়েটার পা ধরলে? জানো আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি আর উনার কথা শুনছি, কারণ উনার রক্তিম বর্ণ চোখের দিকে তাকানোর শক্তি আমার নেই। আরজার বাবা রিঙ্কিকে উদ্দেশ্য করে বললেন, ইউ আপনার নাটক এতদিন অনেক সহ্য করেছি। কি যেন বললেন? পরিস্থিতি তখনও আপনার অনুকূলে ছিল আর এখনও আছে। ভুল বললেন। আমি তখন পরিস্থিতি আপনার অনুকূলে যেতে দিয়েছি।
কারণ আপনার গর্ভে আমার নিষ্পাপ মেয়েটা ছিল। নিজের সন্তানের কথা চিন্তা করে আপনার সকল কথা মেনে নিয়েছিলাম। মুক্তির জন্য হলেও আমার সন্তানের ক্ষতি করবেন না। ভেবেছিলাম সন্তানের মুখ দেখলে আপনি সব ভুলে যাবেন। কিন্তু আপনি তো আপনিই। কুকুরের লেজ কি কখনো সোজা হয় নাকি? আপনি তো কুকুর থেকেও নিকৃষ্ট। সোলাইমান মুখ সামলে কথা বলো, হুঙ্কার দিয়ে উঠলেন রিঙ্কি। আরজার বাবা আঙুল উঁচিয়ে বললেন, এই আওয়াজ নিচে। আপনার মতো মেয়েদের এই সোলাইমান সাদিক গুণেও না। স্টে আউট ফ্রম আসো। পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কল দিল অ্যান। কয়েক সেকেন্ড পরে কোনোরকম আড়ম্বরপূর্ণ সূচনা ছাড়াই বললেন, ভেবেছিলাম আপনার বোনের কুকৃতির কথা আপনাদের না জানিয়ে নিজে নিজে মিটমাট করব। কিন্তু আপনার বোন সবকিছুর লিমিট ক্রস করে ফেলেছে। আপনার কেমন ভাই যেন মিরপুর থানায় আছে, উনাকে দিয়ে আমাকে হুমকি দিয়েছে। আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবে। আমাদের জীবন বিষিয়ে তুলছে। যদি পারেন সময় করে বিকেলের দিকে সবাই নিয়ে একটু থানায় আসবেন। বাকি কথা আমি সেখানেই বলবো। বলেই গটগট করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। আমি মাথা তুলে দেখি অনেক উৎসুক জনতা আমাদের দিকে তাকিয়ে আছেন। আমিও আরজার বাবার পিছু নিলাম। গেট থেকে বেরিয়ে দেখি উনি একটা রিকশায় বসে আছে। চট করে উঠে বসলাম। উনার হাতটা ধরে কিছু বলতে যাব, উনি উনার হাতটা ঝাড়া মেরে সরিয়ে নিলেন। চোখ মুখ লাল করে বললেন, না আমাকে তুমি কিছু বলার চেষ্টা করবে, আর না কিছু বোঝানোর। যা কিছু দেখার আমি নিজের চোখে দেখে নিয়েছি। ভাগ্যিস খুব দরকারি কাজে বাসার দিকে এসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না আমার বউ আমাকে ঠিক কতটা অপদার্থ মনে করে। আর কিছু বলে আমার মাথা গরম করো না। হিতে আমি উল্টো পাল্টা কিছু করে ফেলব। অগত্যা আমি নীরবে চোখের পানি ফেলতে লাগলাম। বাসার নিচে আসার পর উনি রিকশার ভাড়া মিটিয়ে আমাকে ফেলে চলে গেলেন। বাসার ভেতরে ঢুকে দেখলাম উনি সজোরে সোফার পায়ে একটা লাথি মারলেন। মা ভয় পেয়ে বললেন, কি হয়েছে সোলাইমান, এমন করছিস কেন? মায়ের হাত দুটো উনি বললেন, মা তোমার ছেলে কি এতটাই অপদার্থ যতটা তোমার বৌমা মনে করে? কি করে করতে পারলো ও মা এমনটা? কি করেছে ইনশিয়া সেটা তো বলবি? কিছু করেনি মা। এখন নিজের রুমে যাও। বিকেলের দিকে আরজাকে নিয়ে রেডি থেকো, এক জায়গায় যাব। আরজাকে রেডি তুমি করাবে, অন্য কারো কাছে দিবে না। কিন্তু কথা না বলে ভেতরে যাও মা। মা বাধ্য হয়ে রুমে চলে গেলেন। আমি উনার শেষের কথাটা শুনেই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। উনি আরজাকে আমার কাছে দিতে নিষেধ করলেন। পরক্ষণেই মনে পড়ল উনার পায়ের কথা। ফ্রিজ থেকে বরফ টুকরো বের করে উনার পায়ের কাছে বসলাম। উনি কপালে হাত ঠেকিয়ে সোফায় নিজের শরীর এলিয়ে দিয়েছেন। পায়ে ঠান্ডা অনুভব করতেই কপাল থেকে হাত সরিয়ে দেখলেন। আমাকে দেখামাত্র তৎক্ষণাৎ দূরে সরে গেলেন। আপনার পা। আমার পা যা হওয়ার হোক, বাট স্টে অ্যাওয়ে ফ্রম মি। তোমাকে দেখলে আমার সেই ঘটনা মনে পড়ে যাবে। বিকেলে থানায় বসে আছি আমরা সবাই। আরজার বাবা তো কথা বলছেই না, আর এখন মাও আমার থেকে দূরে দূরে থাকছে। এখানে সবাই উপস্থিত থাকলেও রিঙ্কির আসার কোনো খবর নেই। কয়েকবার ফোন করারও পরেও আসছি আসছি করে এখনো এলো না। আর মিনিট 30 বাদেই মাগরিবের আজান দিবে। থানায় হেলেদুলে পা রাখলেন রিঙ্কি। পা রাখা মাত্রই রিঙ্কির ভাই ওর গালে সপাটে চড় মারলেন। ওসি সাহেব বললেন, ভাই এটা থানা, এভাবে তুমি রিঙ্কির গালে চড় দিতে পারো না। রিঙ্কির ভাই লোকটার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এটা থানা, এটা এখন তোর মনে পড়ল? কোনো কিছু যাচাই না করে তুই কি করে পুলিশ হয়ে আরেকজনকে হুমকি দিস?
উনি তোর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিলে তুই কিছু করতে পারবি? এই মেয়েটার জন্য আমাদের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। যখন যা ইচ্ছে তাই করছে। নিজের সাজানো গোছানো জীবনটা নিজের হাতে শেষ করেছে। এখন আমাদেরও শান্তি দিচ্ছে না আর আশেপাশের মানুষকেও শান্তি দিচ্ছে না। একে বোন বলতেও লজ্জা হয় আমার। রিঙ্কির বাবা বসা থেকে উঠে এসে রিঙ্কির সামনে এসে দাঁড়ালেন। বলতে পারো ঠিক কোনো অন্যায়ের শাস্তি আমাকে দিচ্ছ? নাকি তোমাকে জন্ম দেওয়াটাই আমার অপরাধ ছিল? বারবার তোমার কারণে আমি অপদস্থ হচ্ছি। এভাবে বারবার মেরে ফেলার থেকে একেবারেই মেরে ফেলো না। রিঙ্কি অশ্রুসিক্ত নয়নে বললেন, বাবা, তোমাকে তখন কেউ বাধ্য করেনি সংসার ছাড়ার জন্য। তুমি নিজের দোষই ছেলেটার উপর চাপিয়ে সংসার ছেড়েছ। তাহলে এখন কেন পাগলামি করছ? আমি আবার সংসার করতে চাই বাবা। সেটা আর এখন সম্ভব না। এতক্ষণ সবকিছু চুপচাপ শুনলাম আমরা। আরজার বাবা একটা খুব পুরনো কাগজ টেবিলে রাখলেন। রিঙ্কির দিকে তাকিয়ে বললেন, আপনার মনে আছে আপনি যখন বলেছিলেন আপনার সন্তান দরকার নেই তখন আমি আপনার থেকে একটা কাগজে সই নিয়েছিলাম? এটা সেই কাগজ। এখানে স্পষ্ট লেখা আছে আপনি কখনো সন্তানের দাবি নিয়ে আমার কাছে আসবেন না। এতদিন আপনার পাগলামি সহ্য করার কারণ হচ্ছে এই কাগজ। কাগজটা খুঁজে পাচ্ছিলাম না। আজ অফিসে যাওয়ার পরে কাগজটা কোথায় রেখেছি সেটা মনে পড়তেই বাসার দিকে রওনা দেই। আর পথে আপনাকে আর আমার স্ত্রীকে দেখতে পাই। আশা করব আজকের পর আর আমাদের জ্বালাতন করবেন না। আজ আইনি ব্যবস্থা না নিলেও কাল যে নিব না তা কিন্তু না। ওসি সাহেবের দিকে ফিরলেন আরজার বাবা। ক্ষমতা হাতে আছে বলেই যে তার অপব্যবহার করবেন তা কিন্তু না। সঠিক জেনে তারপর বিচার করুন। কর্মক্ষেত্র স্বজনপ্রীতি দেখানোর জায়গা না। এমন কোনো কাজ করবেন না যেন আপনার ক্যারিয়ারে দাগ লাগে। আজ 3 দিন হলো কেউ আমার সাথে ঠিক করে কথা বলে না। আরজার বাবা রাতে বিছানায় এসে ঘুমায়ও না। বারান্দায় কাটিয়ে দেয়। ছুটির দিন হওয়ায় উনি শুয়ে আছেন। উনার মাথায় হাত বুলিয়ে বললাম, আর কত রাগ করে থাকবেন? আপনিও কথা বলেন না, মাও কথা বলে না। আমার দমবন্ধ লাগে। মনে হয় সবকিছু ছেড়ে ছড়ে চলে যাই। তো যাও না। আমি তো তোমাকে ধরে রাখিনি। তোমাকে সামনে দেখলে সেদিনের কথা মনে পড়ে যায়। তুমি ওই নিকৃষ্ট মহিলার পায়ে ধরেছ। তুমি কিভাবে পারলে এতগুলো মানুষের সামনে নিজেকে ছোট করতে? দৃশ্যটা আমার চোখের সামনে ভাসে। ইচ্ছে করে নিজেকে শেষ করে দেই। পরদিন ঘুম থেকে উঠার পর সোলাইমান সবকিছু নীরব দেখে চট উঠে বসে। কয়েকবার ইনশিয়াকে ডাকার পর কোনো সাড়া শব্দ পেল না। হন্তদন্ত মায়ের রুমে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, ইনশিয়া কোথায়? রান্নাঘরে হয়তো। নেই মা। অন্য কোথাও দেখ। কোথাও নেই মা। সব জায়গায় খুঁজে দেখেছি। তুই কি কিছু বলেছিস? কালকে কয়েকটা কথা বলেছিলাম। বলেছি চলে যেতে। উনি দপ করে বসে পড়লেন। হয়েছে না শান্তি। আরজারকে যেন কেউ নিতে না পারে সেজন্য না হয় একটা ভুল করে ফেলেছে। তাই বলে এমন করবি? রাতের বেলা বাসায় আসে সোলাইমান। সোলাইমানের মা জিজ্ঞেস করে, কোনো খোঁজ পেয়েছিস বাবা? আরজাটা সারাদিন কিছু খায়নি। সোলাইমান অসহায় গলায় বলল, সব জায়গায় খোঁজ নিয়েছি মা, কোথাও যায়নি। খুব অসহায় লাগছে আমার। কোথাও গেল ও? আমি না হয় কয়েকটা কথা বলে ফেলেছি তাই বলে চলে যাবে? আরজা গুটি গুটি পায়ে সোলাইমানের কাছে এসে দাঁড়াল। সোলাইমানের হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলল, বাবাই আম্মুল কাতে দাব। আমাল আম্মুকে এনে দাও। মেয়ের দিকে তাকিয়ে মলিন হাসল সোলাইমান।
হাঁটু গেড়ে বসে মেয়ের চোখের পানি মুছে বলে, তোমার আম্মু খুব দরকারে বাহিরে গেছে। তুমি খেয়ে নাও মা। তোমার আম্মু যদি এসে দেখে তুমি সারাদিন কিছু খাওনি বকবে তো। তুমি না তোমার আম্মুর ভালো মেয়ে। আরজা সোলাইমানের হাত নিজের গাল থেকে সরিয়ে বলে, মিথ্যে কথা, আম্মু আল আতবে না। আমি দেখেছি তুমি আমাল আম্মুকে বকে তো। সোলাইমান অসহায় দৃষ্টিতে তাকালো তার মায়ের দিকে। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবকিছুর একটা সীমা থাকে সোলাইমান। তোকে না বলে ওই রিঙ্কির সাথে দেখা করতে গিয়েছে বলে তুই অভিমান করে মেয়েটার সাথে কথা বলা বন্ধ করলি। হ্যাঁ, ইনশিয়ার ভুল হয়েছে। ধিকারও তো করেছে নাকি? আবার নাকি যা নয় তাই বলেছিস। ওই মেয়েটার দিকটাও একবার ভাব। মেয়েটা কিন্তু আরজার জন্য তোকে বিয়ে করেছে। এখন কেউ হুট করে এসে বলে সে আরজাকে নিয়ে যাবে, তাহলে তার মানসিক অবস্থাটা কেমন হবে? হয়তো আরজাকে হারানোর ভয় থেকে ওই নিকৃষ্ট মেয়েটার পায় পর্যন্ত পড়েছে। ভুলে যাস না সোলাইমান, এই পুরো সংসার ইনশিয়ার উপর নির্ভরশীল। আমাদের কথা বাদ দে, তুই থাকতে পারবি ইনশিয়াকে ছাড়া? সোলাইমান বিষণ্ণ স্বরে বলল, আর বলো না মা, অন্তর্দহনে পুড়ে যাচ্ছি। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। এতটুকুই চাই ও যেন নিজের কোনো ক্ষতি না করে। সোলাইমান অপলক তাকিয়ে আছে মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার দিকে। আরজা কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে গেছে। সারাদিনের অনাহারে মেয়েটার মুখ এইটুকু হয়ে গেছে। প্রায় মধ্যরাত, হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। ভাবনাচ্ছেদ হল সোলাইমানের। প্রথমে মনের ভুল মনে করলেও দ্বিতীয়বার কলিং বেল বেজে উঠায় ধীর পায়ে সদর দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে কলিজায় পানি আসে সোলাইমানের। অভিমানী দৃষ্টিতে আমি আরজার বাবার দিকে তাকিয়ে আছি। উনি একটানে ভেতর নিয়ে শক্ত করে উনার বাহুডোরে আবদ্ধ করে নিলেন। এলোমেলোভাবে সারা মুখে উনার অধর স্পর্শ করাতে লাগলেন। উনার বাহুডোর থেকে নিজেকে কোনো রকম ছাড়িয়ে রুমের দিকে পা বাড়ালাম। ঘুমন্ত মেয়েটাকে দেখে বুকের ভেতরটা ছাত করে উঠল। চোখের কোণে পানি শুকিয়ে লেপ্টে আছে। আমি জানি মেয়েটা আমার না খেয়ে নেই আছে। আমি কত বাহানা করে খাবার মুখে দেই ওর। ঘুমন্ত মেয়েকে কোলে তুলে নিলাম। আগে ওকে কিছু খাওয়াতে হবে। চলে যেতে চেয়েছিলাম দূরে, কিন্তু মেয়েটাকে ছাড়া কিভাবে থাকব? তাই ফিরে আসতে হলো। নুডলস রান্না করে মেয়েকে ঘুম থেকে তুললাম। আরজা চোখ কচলে আমাকে দেখে ঝাঁপিয়ে পড়ল আমার বুকে। আমি তোমাকে এতগুলা মিতো কলেছি আম্মু। আমাকে ফেলে আলদাবে না তো? আরজার চোখের পানি মুছে দিয়ে বললাম, না আম্মু, আর কোথায় যাবে না তোমাকে ছাড়া। আম্মু তার প্রিন্সেসকে ছাড়া থাকতে পারবে নাকি? দেখি এখন হা করো। নিশ্চয়ই আমার প্রিন্সেসের খিদে পেয়েছে। আরজা মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আরজার বাবা দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমাদের দিকে নিষ্পলক তাকিয়ে আছেন। আমি এটা সেটা বলে আরজাকে খাওয়াচ্ছি। আরজা খিলখিল করে হাসছে। খাওয়ানো শেষ করে আমি ড্রয়িং রুমের সোফায় আরজাকে ঘুম পাড়াতে লাগলাম। প্রায় আধা ঘন্টা পরে আরজা ঘুমিয়ে পড়ল। আরজাকে রুমে শুইয়ে আমি একটা কাঁথা আর বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। এতক্ষণ আমার গতিবিধি লক্ষ্য করে আরজার বাবা আমার কাছে এসে একটানে কাঁথাটা সরিয়ে শোয়া থেকে বসালো। চোখ গরম করে বলল, রুমে চলো। এখানে শুয়েছ কেন? এটা শোয়ার জায়গা? উনার দিকে তাকিয়ে নির্লিপ্ততা কণ্ঠে বললাম, আমার জন্য তো এটাই পারফেক্ট জায়গা। কেউ একজন তো বলেছে আমি যেন চলে যাই। তারপরও চলে গিয়েও বেহায়ার মতো ফিরে এসেছি শুধু মেয়েটার জন্য। রাগ করে না হয় কয়েকটা কথা বলেই ফেলেছি, তাই সত্যি সত্যি চলে যাবে?
একজন মানুষের রাগ কয়দিন থাকে বলতে পারবেন? কতবার সরি বলেছি তারপরও আপনার মন গলেনি। শুধু নিজের দিকটাই ভাবলেন, আমার তা না। ট্রেনের নিচে মাথা দিতাম ভালো ছিল। কেন যে স্টেশন থেকে আবার ফিরে এলাম? সারা জীবনের মতো আপনাকে মুক্ত করে দিতে পারলে ভালো ছিল। উনি দাঁত কটমট করে বললেন, সেদিন ডান গালে চড় দিয়েছিলাম, আর আজ বাম গালে দিব। কি বলতেছ তুমি? তোমার মাথা ঠিক আছে? সারাদিন পাগলের মতো এখানে ওখানে তোমাকে খুঁজেছি, তুমি জানো? এমন চিন্তা ভাবনা করার আগে আমাকে শেষ করে তারপর নিজের জীবন দিও। আমাকে তো তুমি মানুষই মনে করো না। মানুষই যেহেতু মনে করি না, তাহলে সকাল হলে আপনাকে মুক্ত করে দিয়ে চলে যাব। উনি পরপর কয়েকটা শ্বাস নিয়ে বললেন, তোমাকে সাবধান করছি ইনশিয়া, এই রাতের বেলা আমাকে রাগিও না। খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। ভালোই ভালোই বলছি, রুমে চলো। জোরে জোরে কথার শব্দে ঘুম ভেঙে যায় ইনশিয়ার শাশুড়ির। ইনশিয়াকে দেখে দুশ্চিন্তা কমল উনার। ছেলে আর ছেলের বউয়ের মান অভিমান দেখে নীরবে সেখান থেকে চলে গেলেন উনি। কাপা কাপা গলায় বললাম, আমি যাব না আপনার রুমে। সকাল অবলীলায় বলে ফেললেন, চলে যাও, ধরে রাখছি নাকি? তো এখন ইনশিয়া প্রয়োজন কেন? উনি দাঁত কেলানি দিয়ে বললেন, কারণ সোলাইমান সাদিক তার বউকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু ইনশিয়া বাসে না। ইমোশিয়াকে ভালোবাসতে হবে না। সোলাইমান সাদিকের একার ভালোবাসাই যথেষ্ট। এখন রুমে চলো। যাব না বললাম তো। বলেই রাগ দেখিয়ে দরজার দিকে পা বাড়ালাম। উনি প্রশ্ন করলেন, এখন আবার কোথায় যাচ্ছ? অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললাম, জাহান্নামে যাচ্ছি। যাবেন জাহান্নামে আমার সাথে? উনি দাঁড়াও, আমিও যাব তোমার সাথে জাহান্নামে। বলেই আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। হাত পা ছুড়াছুড়ি করছি। নামান কোল থেকে, আমি আবার চলে যাব। ফিরে এসে ভুল করেছি। উনি বললেন, আগের থেকে ভারী হয়ে গেছো ইনশিয়া। দরজা আটকে উনি আমার কাছে এসে বসলেন। আমার গলায় মুখ ডুবিয়ে বললেন, সরি, আমি বোধহয় একটু বেশি রিয়েক্ট করে ফেলেছি। নীরবে কেঁদে চলেছি আমি। উনি মাথা তুলে আমার দিকে তাকালেন। চোখের পানি মুছে দিয়ে বললেন, সরি বললাম তো। তুমি জানো আজ আমার কি অবস্থা হয়েছিল? সারাটা দিন কিভাবে কাটিয়েছি শুধু আমি জানি। শুধু দোয়া করেছি তোমার যেন কিছু না হয়। সত্যি করে বলে তো সারাদিন কোথায় ছিলে? নাক টেনে টেনে জবাব দিলাম, বিমানবন্দর স্টেশনে। উনি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি সত্যি? আমি কি সত্যি সত্যি মরতে গেছি? এত সোজা? আমি মরে যাই আর উনি আরেকটা বিয়ে করুক। যতদিন বেঁচে আছি জ্বালিয়ে শেষ করে যাব। এত তাড়াতাড়ি মুক্তি দিচ্ছি না মশাই। তাহলে কেন গিয়েছিলে সেখানে? ভেবেছিলাম চলে যাব দূরে কোথাও। দেখতাম যে আমাকে ছেড়ে আপনি কিভাবে থাকেন। পরে অ্যানাউন্সমেন্ট হলো ট্রেন লেটে আসবে। সেখানে বসে বসে সবকিছু দেখছিলাম। ঝোঁকের বসে চলে গেলেও আরজার কথা যখন মনে পড়ল তখন ইচ্ছে করছিল স্টেশনেই গড়াগড়ি করে কান্না করি। কিন্তু আপনার উপর রাগটাও প্রখর ছিল। আমি আপনাকে ছাড়া থাকতে পারলেও আরজাকে ছাড়া থাকতে পারব না। উনি আমার কপালে উনার অধর স্পর্শ করে বললেন, কিন্তু আমার যে আরজা আর আরজার মা দুইজনকে প্রয়োজন। তুমি ছাড়া আমি বা আমরা সবাই অচল। তোমাকে একদিন না দেখে যেই অবস্থা হয়েছিল আর একদিন গেলে হসপিটালে ভর্তি হওয়া লাগত। আচ্ছা, আজকে সারাদিন কিছু খেয়েছিলে? আরজার দিকে তাকিয়ে বললাম, আমার মেয়েটাকে কত বাহানা করে আমি খাবার মুখে দেই। আমার অনুপস্থিতিতে সে কতটা খাবে আমার জানা আছে।
আর আমার গলা দিয়ে খাবার নামবে? আচ্ছা, আপনি খেয়েছেন? প্রাণ ভোমরাকেই খুঁজে পাচ্ছি না আবার খাওয়া। আমি একটা কিছু বানিয়ে আনি? না আরজার আব্বু, আমার এখন খাওয়ার মুড নেই। সারাদিনের অভুক্ত থেকে অসুস্থ হয়ে যাবে তো। আপনি আছেন তো সেবা করার জন্য। বলেই চট করে উনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে আবারও বললাম, আপনি যে আমার সাথে এই কয়দিন কথা বলেন নাই, এর শাস্তি স্বরূপ আপনি আগামী 1 সপ্তাহ আমাকে ছুবেন না। উনি কপাল কুঁচকে বললেন, আরজার বাবা, কত শাস্তি মানবে? সকালে রুটি বানানোর জন্য কন্টেইনার থেকে আটা নিচ্ছি এমন সময় মা এসে বললেন, আজ আর রুটি বানাস না ইনশিয়া, খুদে ভাত আর ভর্তা কর। প্রতিদিন রুটি খেতে আর ভালো লাগে না। আমি কোনো কথা না বলে আটা আবার জায়গায় রেখে খুদের কন্টেইনারে হাত দিয়ে দেখি খুদ নেই। জায়গায় দাঁড়িয়ে থেকে বললেন, কি হলো, কথা বলছিস না কেন? আমি এবারও কোনো জবাব না দিয়ে মাকে পাশ কাটিয়ে রুমে এলাম। আরজার বাবাকে মুদির দোকানে পাঠাবো খুদ আনার জন্য। আমি জানি মা আমার এমন ব্যবহার ঠিক হজম করতে পারছে না। ঘুম থেকে ডেকে তুললাম আরজার বাবাকে। উনি ঘুম ঘুম কণ্ঠে বললেন, কি হয়েছে ইনশিয়া, সারারাত ঘুম হয়নি? এখন একটু ঘুমোতে দেও। উনাকে টেনে তুলে বসিয়ে বললাম, পরে ঘুমোবেন, আগে আমাকে খুদ এনে দেন মুদির দোকান থেকে। মা খুদের ভাত খাবে বলেছেন। উনি বাহিরে যাওয়ার পর ভর্তার আয়োজন করতে লাগলাম। এক চুলোয় ডিম আর আলু সিদ্ধ, অন্য চুলোয় ডাল সিদ্ধ বসিয়ে শুকনো মরিচ ব্লেন্ড করছি। মা ড্রয়িং রুম থেকে একনাগারে বলেই যাচ্ছে, আমার হয়েছে যত জ্বালা। ছেলের কথা শুনে বউয়ের সাথে কথা বন্ধ করলাম। এখন বউই আমার সাথে কথা বলে না। বলি, কথা না বলে থাকা যায়? মায়ের কথা শুনে হাসি পেল আমার। তারপরও নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করছি। বুঝুক মজা, কেউ কথা না বললে কেমন লাগে। টেবিলে খাবার দিলাম। আজকের আয়োজন খুদের ভাত, ডিম ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, শুকনো মরিচের ভর্তা আর কাঁচা মরিচ দিয়ে মাছ ভর্তা। আরজার বাবা এসব দেখেই বলল, ইনশিয়া, তাড়াতাড়ি খেতে দাও। এসব দেখেই পেটের খিদে আরও বেড়ে গেছে। উনাকে বললাম, মাকে ডাকুন, আমি আরজাকে ঘুম থেকে তোলে ফ্রেশ করে নিয়ে আসি। আরজাকে নিয়ে এসে দেখি উনারা বসে আছে, কেউ খাচ্ছে না। বললাম, কি হলো, আপনারা খাচ্ছেন না কেন? আরজার বাবার শান্ত গলা, এতক্ষণ সব রান্না করলে এখন তোমাকে ফেলে খেয়ে নিব? একটু অপেক্ষা তো করতেই পারি, তাই না? মুচকি হেসে একটা চেয়ার টেনে বসে পড়লাম। খাওয়ার ফাঁকে ফাঁকে উনাদের দেখছি, কি তৃপ্তি নিয়ে খাচ্ছেন উনারা। একজন রাঁধুনির সার্থকতা এখানেই। মুখের খাবারটা শেষ করে বললাম, আরজার আব্বু, আপনার লাঞ্চ তো আজকে রেডি করতে পারিনি। উনি বললেন, আজ আর দরকারও নেই, লাঞ্চের আগেই চলে আসব আমি। আজ আমার শুধু একটা মিটিং আছে। বাহ বাহ, আমে দুধে মিশে গেল আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। মায়ের কথা শুনে হেসে দিলাম আমি। মাও মুচকি হাসল। সময় কত দ্রুত চলে যায়। আরজা এখন 5 বছরে পা দিল। রিঙ্কি আর বিরক্ত করেনি। শুনেছি সে নাকি মানসিকভাবে অসুস্থ, মেন্টাল এসাইলামে আছে। আরজা বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। উনি গলায় টাই বাঁধছিলেন। আমি কাঁদতে কাঁদতে উনার সামনে এসে দাঁড়ালাম। আমাকে কাঁদতে দেখে আতকে উঠলেন উনি। হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এভাবে কাঁদছ কেন? ছোট্ট একটা জিনিস উনার হাতে দিলাম। উনি দেখা মাত্র হতবিহ্বল হয়ে গেলেন। আরজার বাবা প্রেগন্যান্সি কিটে ভেসে থাকা দুটো দাগের দিকে একবার তাকাচ্ছে তো আমার দিকে একবার।
উনি কান্না সংবরণ করার জন্য পরপর কয়েকবার ঢোক গিলেন। অতঃপর আমাকে বললেন, এটা কি সত্যি ইনশিয়া? মাথা নেড়ে হ্যাঁ বুঝালাম। কেন আপনি খুশি হননি? উনি আমার দিকে শান্ত চাহনি নিক্ষেপ করলেন। তপ্ত শ্বাস ফেলে বললেন, বাবা হওয়ার অনুভূতি কাউকে ব্যক্ত করা যায় না ইনশিয়া। সন্তান যতই থাকুক না কেন একজন পুরুষকে পুনরায় বাবার হওয়ার সংবাদ পুলকিত করে। দ্বিতীয়বারের মতো বাবা হব। আবারও একজন পৃথিবীতে আসবে। ছোট ছোট হাত পা, ছোট ছোট আঙুল। আরজার মতো আধো আধো বুলিতে বাবাই বলে ডাকবে। আমার অনুভূতি তোমাকে বোঝাতে পারবো না। জড়িয়ে ধরলাম উনাকে। উনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, রেডি হয়ে নাও। হাসপাতালে চেক আপ করে একেবারে সিওর হব। কিটে মাঝে মাঝে ভুল আসে, আর ডাক্তার দিকনির্দেশনাও দিবে। আপনার তো মাশাআল্লাহ খাবার দাবারের ঠিক নেই। মাথা তুলে বললাম, মাকে কিছু বলবেন না? আপাতত বলবো না, আগে সিওর হয়ে নেই। আরজা মায়ের কাছে থাকুক, আমাদের সাথে নেওয়ার দরকার নেই। ইউরিন টেস্ট করে ওয়েটিং রুমে বসে আছি। এখনো রিপোর্ট আসেনি। আরজার বাবা উনার বসকে কল করে জানিয়েছে উনার আসতে ঘণ্টা খানিক দেরি হবে। ডাক পড়ল আমাদের। কেবিনে ঢোকা মাত্রই ডাক্তার আমাদের দেখে মিষ্টি হাসলেন। চেয়ারে বসতে বলে ডাক্তার বললেন, কনগ্রেচুলেশন মিস্টার এন্ড মিসেস। আমি আরজার বাবার হাত খামচে ধরলাম। ডাক্তার আবার বললেন, মিসেস, মা হওয়ার খুশিতে শুধু হাসলেই হবে না, নিজের খেয়ালও রাখতে হবে। আপনার কিছু শারীরিক দুর্বলতা আছে। বেশি বেশি ফলমূল খাবেন। ভারী কিছু উপরে তুলবেন না, এটা খুব রিস্কি। যতই বমি হোক না কেন একটু পরপর খাওয়ার চেষ্টা করবেন। নিজের জন্য না হোক অন্তত অনাগত সন্তানের কথা চিন্তা করে হলেও খেতে হবে। আর আয়রন ট্যাবলেট তো আছেই। কেবিন থেকে বেরিয়ে আসার পর উনি সতর্কতার সাথে এদিক ওদিক তাকিয়ে আমার কপালে উনার ঠোঁট ছোঁয়ালেন। শুনলে তো ডাক্তার কি বলেছে? আর কোনো রকম অনিয়ম চলবে না। আমাকে একটা রিকশায় উঠিয়ে উনি অফিসের দিকে পা বাড়ালেন। বিকেল নাগাদ বাসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবাই এসেছে এই বাসায়। মায়ের মুখ থেকে যেন হাসি সরছেই না। আমি লজ্জায় কারো চোখে চোখ মিলাতে পারছি না। আরজা আমার হাত ধরে টান দিল। চোখের ইশারায় কি বলতেই আরজা বলল, আম্মু তোমার এইখানে। আমার পেটের দিকে আঙুল তুলে, কি ভাই আছে? আরজার এমন কথায় মাথা নাড়লাম আমি। আরজা আবার বলল, আম্মু ভাই কবে পেট থেকে বের হবে? আরজার কপালে চুমু দিয়ে বললাম, ভাই তো এখন এইটুকু, যখন হাত পা হবে আরও একটু বড় হবে তখন বের হবে মা। আরজা আমার পেটে হাত বুলিয়ে বলল, আম্মু তুমি যেমন আমার চুল দিয়ে ঝুটি করে দাও ভাইকে ও কি ঝুটি করে দিবে? না মা, ছেলেরা ঝুটি করে না মা। আচ্ছা তোমার যদি ভাই না এসে বোন আসে তখন? তাহলে কি বোনকে ঝুটি করে দিবে? হুম, আগে বোনকে ঝুটি করে দিবে তারপর আমাকে? না, আগে আমার আরজা তারপর অন্য কেউ। বাবা আমতা আমতা করে মাকে বললেন, বেআইন, যদি কয়টা দিনের জন্য আমার মেয়েটাকে দিতেন। কতদিন হলো মেয়েটা ও বাড়িতে যায় না। আমার ঘরটা যে ভাই সাহেব একেবারে খালি হয়ে যাবে। আপনারাও চলেন না। সবাই কয়েকটা দিন আমার বাড়িতে বেরিয়ে আসবেন। মেয়ে দুটোকে বিয়ে দেওয়ার পর বাড়িটা আমার মরুভূমিতে পরিণত হয়েছে। হাবিবাটা একা একা থাকে। আমি বুড়ো মানুষ নিজের মতো থাকি। ইকরাকেও বলেছি, আপনারাও গেলে বাড়িটা প্রাণ ফিরে পেত। তাহলে তো ভাই সাহেব বেশি দিন থাকা যাবে না, যে কয়দিনই থাকেন। আজ দুদিন হলো আমরা সবাই এই বাড়িতে।
যেদিন এই বাড়িতে এলাম সেদিনই ইরফান আমার কোলে মাথা রেখে বলল, আমার কিন্তু ভাগ্নি আছে আপু, আমার একটা ভাগিনা চাই। ইকরার দিকে তাকিয়ে বলে, আর ইকরা ভবিষ্যতে আমাকে ভাগিনা আর ভাগ্নি একসাথে উপহার দিবে, তাই না রে ইকরা? ইকরা দাঁত কটমট করে বলল, ইরফাইন না, আমি উঠলে তোর খবর আছে কিন্তু। বড়দের সামনে এসব কি বলিস? ভুল কি বললাম? ভাগিনা ভাগ্নিতে ভরে উঠবে আমার বাড়ি। আরজার বাবা বাদাম মুখে দিতে দিতে বললেন, সেক্ষেত্রে শালা সাহেব নিজে বাবা হয়ে গেলেও পারো। আমি এখনো ছোট বাচ্চা দুলাভাই। ফাইয়াদ বলল, ওরে বাপরে, ছেলে বিয়ে করে বউয়ের সাথে সংসার করছে এখনো নাকি ছোট? মজা আড্ডায় 3 ভাইবোনের খুনসুটিতে কিভাবে যে 7 দিন চলে গেল বুঝতেই পারলাম না। আজ যে যার গন্তব্যে ফিরে যাব। বিদায় বেলা বাবা টলমল চোখে বললেন, মেয়ের বাবা হতে নেই। মেয়েরা বাবার ঘর শূন্য করে আরেকজনের ঘর আলোকিত করে। মেয়ের বাবাদের বুক সারা জীবন খা খা করে মেয়েদের শূন্যতায়। দুবোন জড়িয়ে ধরলাম বাবাকে। প্রথম কয়েকদিন ভালো থাকলেও বেশ কিছুদিন হলো আমার বমির মাত্রাটা বেড়েছে। কিছুই পেটে রাখতে পারি না। লাস্ট কবে মাছ মাংস খেয়েছি আমার মনে নাই। এসবের গন্ধ আমার অসহ্য লাগে। সাদা ভাতই খেতে পারি, তাও কিছুক্ষণ পর আবার বমি করে দেই। এখন আর আমি কিছু করি না, মাই করে আস্তে ধীরে। রান্নাঘরের ভেতরে গেলে আমার নাড়িভুড়ি উল্টে আসে। মজার ব্যাপার হলো, আমি যখন আমার ফুটবল শরীরটা নিয়ে নড়াচড়া না করতে পারি তখন আরজা বাদামের খোসা ছাড়িয়ে আমার মুখে তুলে দেয়। কেটে রাখা ফল আমাকে খাইয়ে দেয়। সবচেয়ে বেশি জ্বালাই আরজার বাবাকে। লোকটা সারাদিন অফিস করে, আমার জন্য রাতে শান্তিতে ঘুমোতে পারে না। সারা রাত আমি ঘুমোতে পারি না, ছটফট আছেই। রাতে ঘুম থেকে উঠেও বমি করি। লোকটা আমার জন্য অনিদ্রায় থাকে, আবার সকালে না খেয়ে অফিস যায়। আরজাকেও সাথে রাখি না। আরজাকে ছাড়াতে ঘুমোতে খুব কষ্ট হয়। আমার জন্য মেয়েটাও ঘুমোতে পারে না। সেজন্য এখন ঘুম পাড়িয়ে মায়ের কাছে রেখে আসি। প্রথম 2 দিন মাঝরাতে কেঁদেকুটে আবার আমার বুকে এসে ঘুমিয়ে যেত। মধ্যরাত, সামনে বালতি নিয়ে হরহর করে বমি করছি। আরজার বাবা আমার পিঠে মালিশ করে দিচ্ছে। একবার আরজার বাবা কাঁধে শরীর এলিয়ে দেই তো আরেকবার বমি করি। আর শরীর দিচ্ছে না, ফুটবল শরীর নিয়ে আরজার বাবার বুকে মাথা রেখে বসে আছি। উনি বললেন, আমার সন্তান লাগবে না ইনশিয়া, আমার তুমি হলেই চলবে। তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি। এই বুঝি তোমার কিছু হয়ে গেল? তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না ইনশিয়া। তুমি এই বাচ্চা এবর্ষণ করে ফেলো। আমার শরীরে শক্তির সঞ্চার হলো কোথা থেকে বুঝলাম না। উনার থেকে ছিটকে সরে এলাম। নিচ থেকে বালতি নিয়ে পা বাড়ালাম বারান্দার দিকে। অসুস্থ শরীরে উনার কথা গুলে যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। উনি পিছন থেকে ডেকে বললেন, এই রাতের বেলা বারান্দায় যাচ্ছ কেন? তুই আর আমার সাথে কোনো কথা বলবি না। বলেই বারান্দার দরজা ঠাস করে আটকে দিলাম। ওখানে বসেই দাঁতে জিভ কাটলাম। রাগের বশে উনাকে তুই করে বলে ফেলেছি। বাব্বা, আপনি থেকে ডিরেক্ট তুই? ভালো ভালো। এখন দরজা খুলো। না, খুলব না। আপনি আমার সন্তানকে মেরে ফেলার কথা বলেছেন। আপনার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা, মাফ চাই। আমার ভুল হয়েছে, এখন বেরিয়ে এসো। না, বেরব না। আপনি আর কখনো আমার কাছে আসবেন না, আর আমার বাবু ভূমিষ্ঠ হওয়ার পরও তাকে আপনি কোলে নিবেন না। আচ্ছা ঠিক আছে, তোমার কাছেও যাব না, তোমার সন্তানকে কোলেও নিব না। আমি আমার সন্তানকে কোলে নিব আর আমার স্ত্রীর কাছে যাব। এবার দরজা খুলো।
না, খুলব না বলেই আবার বমি করতে লাগলাম। উনি আতঙ্কিত গলায় বললেন, দরজা খুলো না ইনশিয়া, তুমি আবার বমি করছো, ফুটবল শরীর তোমার, এই সময় পাগলামি করো না, এখন তোমার একটা সাপোর্ট দরকার। সরি বললাম তো। আমি যেন চোখে মুখে সর্ষে ফুল দেখতে লাগলাম। কোনো রকম ছিটকিনি খুলে ঢলে পড়লাম আরজার বাবার শরীরের উপর। জ্ঞান আছে আমার, কিন্তু কথা বলার শক্তি নেই। উনি আমাকে আগলে ধরে বললেন, শরীর বেশি ফুটবল লাগছে? মাথা নড়লাম আমি। উনি বললেন, একটা স্যালাইন গুলে দেই? অনিচ্ছা সত্ত্বেও সায় জানালাম, আমার একটু এনার্জি দরকার। আমার দুর্বলতা দেখলে আরজার বাবা মানসিকভাবে ভেঙে পড়বে। দিন 15 অতিক্রম হওয়ার পর ইকরা আমাকে দেখতে এলো। আমাকে দেখা মাত্র দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমার চোখে মুখে হাত বুলিয়ে বলল, আপু, মা হওয়া বুঝি এত কষ্ট? তোর শরীরের কি অবস্থা দেখেছিস? শুকিয়ে একেবারে হাড্ডিসার হয়ে গেছিস, চোখের নিচে কালো দাগ। তোকে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে আপু। কিছু বলে যাও মা। আমি বুঝি এই ইনশিয়াকে ছেলের বউ করে এনেছিলাম? মেয়েটার মুখের দিকে তাকানো যায়। খাবারের কথা বললে ছোট বাচ্চাদের মতো ব্যবহারও করে। ইকরার পিছন থেকে মা শান্ত গলায় এসব বলতে লাগলেন। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছি আমি। গলার নিচের হাড়গুলো দৃশ্যমান, চোখের নিচের ডার্কনেস, মুখে অসংখ্য স্পট। 7 মাসের উঁচু পেট জানান দিচ্ছে আমার মাতৃত্বের কথা। কিন্তু আমি যে এর আগেই মা হয়ে গেছি। আমার আরজার মা। কোথা থেকে আরজা আম্মু বলে আমার পা জড়িয়ে ধরল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার। এই তো আমার বড় সন্তান। আর ছোটটা আমার গর্ভে একটু একটু করে বড় হচ্ছে। একটা মায়ের মতো শাশুড়ি, পাগলাটে স্বামী আর 2টো সন্তান, ব্যাস একটা মেয়ের আর কি চাই। 2 মা মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আরজার বাবা রুমে প্রবেশ করে বললেন, আয়নার সামনে দাঁড়িয়ে 2 মা মেয়েতে কি করছে? পিছু ফিরে উনাকে বললাম, 2 সন্তানকে সাথে নিয়ে একজন সুখী মায়ের ফিল নিচ্ছি, তাই না আম্মু? উনি আমাদের দিকে এগিয়ে এসে বললেন, স্বামীকে সহ নিয়ে দাঁড়ালে নিজেকে আরো বেশি সুখী ফিল হবে। আমার গা ঘেঁষে দাঁড়াতেই আমি ছিটকে সরে এলাম। আমার এহেম কাণ্ডে উনি আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলেন। তুমি এভাবে দূরে সরে গেলে কেন? বলেই আমার কাছে এগিয়ে আসতে নিলে আমি হাত দিয়ে থামিয়ে বললাম, দূরে যান, আমার থেকে দূরে সরে যান। উনি বিস্মিত হয়ে বলেন, আরে কি হয়েছে সেটা তো বলবে? নাক মুখ চেপে ধরে বললাম, আমার কাছে আসলে বমি করে দিব। আপনার শরীরের পারফিউমের স্মেল আর ঘামের দুর্গন্ধ একসাথে হয়ে বাজে স্মেল আসছে। আমার সহ্য হচ্ছে না। আমি যে গতিতে দূরে সরে এসেছিলাম, আমার কথাটা শোনা মাত্র এর থেকে দ্বিগুণ গতিতে আমার কাছ থেকে দূরে সরে গেলেন উনি। আরজার তার বাবার অবস্থা দেখে হাসতে লাগল। আল্লাহর দোহাই লাগে ইনশিয়া, বমি করো না। তোমার বমি ধাঁচ ভালো না, শুরু হলে আর বন্ধ হয় না। আমার বুকে মোচড় দিয়ে ওঠে। আমি এক্ষুনি ওয়াশরুমে যাচ্ছি বলেই ড্রেস চেঞ্জ না করে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি আরজাকে স্বরবর্ণ শিখাচ্ছি। এর মাঝে উনি ওয়াশরুম থেকে বের হয়ে আমার কাছে এলেন। ইনশিয়া, এখন শরীর থেকে বাজে গন্ধ আসছে? পরপর 2 বার নিঃশ্বাস নিয়ে বললাম, না, আসছে না। এর মাঝে আরজা বলল, আম্মু, আমি যা যা শিখেছি দাদুকে বলে আসি। আমি মাথা নাড়তেই আরজা দৌড়ে চলে গেল। আরজা চলে যেতেই আমি উনাকে আমার কাছে এনে উনার পেট জড়িয়ে ধরলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, খারাপ লাগছে শরীর? না নেড়ে না বুঝালাম, শরীর খারাপ লাগছে না।
তবে আপনার স্পর্শ পেতে খুব ইচ্ছে করছিল। উনাকে জড়িয়ে ধরে উনার স্পর্শ অনুভব করছি। আর উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দুজনেই নীরব। নীরবতা ভেঙে বললাম, আপনার খুব কষ্ট হয় তাই না? হাত থেমে গেল উনার। খানিক চুপ থেকে বললেন, কষ্ট কেন হবে? আমি তো আগে আপনার জন্য রোজ রাতে অপেক্ষা করতাম। ক্লান্ত শরীরের ক্লান্তি দূর করার জন্য এক গ্লাস লেবুর শরবত হাতে ধরিয়ে দিতাম। এরপর দুজনে খুনসুটি করতে করতে রাতের খাবার শেষ করতাম। অথচ এখন ক্লান্ত শরীরটা নিয়ে এই রাতের বেলা খাবার গরম করেন। কি খান না খান আল্লাহ ভালো জানে। বেশি ক্লান্ত লাগলে বা খেয়েই ঘুমিয়ে পড়েন। মাকেও ডাকেন না, আমাকেও ডাকেন না। আবার সকালেও নাস্তা না করে চলে যান। আমার বড্ড ভেতরটা পুড়ে। আপনি দেখেছেন আপনার চোখমুখের কি হাল হয়েছে? আমার কপালে উনার ঠোঁট ছুঁয়ালেন। আর নিজের কি হাল হয়েছে দেখেছ? জানো তো ইনশিয়া, মাঝে মাঝে বড় কোনো প্রাপ্তির জন্য একটু আধটু কষ্ট করতে হয়। আমি তো কষ্ট করব আর কয়েকটা দিন, কিন্তু যা পাবো সারা জীবনের জন্য। যে আছে বা যে এই দুনিয়ায় আসছে দুজন আমাকে বাবা বলে ডাকবে আমি যতদিন বাঁচব। এই মধুর ডাকটার কাছে এসব ক্ষুদ্র ক্ষুদ্র কষ্ট কিছুই না। উনার পেটের সাথে নাক ঘষে বললাম, আপনি এত ভালো কেন আরজার আব্বু? উনি আমার নাক টেনে বললেন, আমার বউটা ভালো। হঠাৎই উনি আমার পায়ের দিকে নজর দিয়ে বলেন, তোমার খুব শারীরিক যন্ত্রণা হয় তাই না? মুচকি হেসে জবাব দিলাম, আমিও কিন্তু আপনার মতো বলতে পারি, মা নামক মধুর ডাকটার কাছে এসব শারীরিক যন্ত্রণা কিছুই না। তাছাড়া প্রেগন্যান্সিতে হাত পায়ে এমন পানি আসে, আবার চলে যাবে। কবে পুচকেটা এই দুনিয়ায় আসবে আর কবে তুমি একটু স্বস্তি পাবে? ফুলে থাকা পাগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। একটু বসে থাকলে পায়ে পানি চলে আসে। পেট আরও উঁচু হয়েছে। আর কয়েকটা দিন গেলেই পুচকেটা আমার কোলে থাকবে। টিভি দেখতে দেখতে মাকে বললাম চিপস ভেজে দেওয়ার জন্য। মা তেরে এসে বললেন, এখন এসব তেল চিপচিপে জিনিস খেতে হবে না। ফল আছে, ফল খা, বল পাবি। আম কেটে দেই? নাক সিটকে বললাম, আম খাবো না মা। চিপস ভেজে দেন না, চিপস খেতে ইচ্ছে করছে। মা চোখমুখ পাকিয়ে রান্নাঘরে গেলেন। হাসি পেল আমার। এই মানুষটাকে যে কতভাবে জ্বালাই আল্লাহ ভালো জানে। আরজা ঘুমোচ্ছে, না হলে এতক্ষণ আমার কাছে বসে থাকত। মিনিট 10 পরে মা একটা বাটিতে কতগুলো ভাজা চিপস আমার হাতে দিল। একটা চিপস মুখে দেওয়ার পর পেটটা কেমন যেন করল। পুচকেটার কিক ভেবে পাত্তা দিলাম না। ব্যথা ক্রমশ বাড়তে লাগল। চোখ মুখ খিচে এলো আমার। ব্যথা সহ্যের সীমা অতিক্রম করল তখন আমার হাত থেকে বাটিটা ফেলে পেট চেপে ধরলাম। বাটিটা বিকট শব্দে মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে গেল। মা তড়িৎ গতিতে আমার কাছে এলেন। আতঙ্কিত তটস্থ গলায় বললেন, কি হয়েছে ইনশিয়া? কথাগুলো গলায় দলা পাকিয়ে আসছে আমার। ব্যথার প্রকোপে নিঃশ্বাস অবধি নিতে পারছি না। চোখমুখ খিচে বললাম, মা অসহ্য ব্যথা করছে, আর সহ্য করতে পারছি না। মা আমাকে দুহাতে আমাকে আগলে ধরে বললেন, পানি ভাঙছে মনে হয়। মা আপনার ছেলেকে ফোন করে বলুন গাড়ি নিয়ে আসতে। আমি আর সহ্য করতে পারছি না। ঠিক কতটা সময় অতিক্রান্ত হয়েছে আমার জানা নেই। আধখোলা চোখে দেখলাম আরজার বাবা উদ্ভ্রান্তের মতো হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলেন। আমাকে যখন গাড়ির কাছে আনা হলো তখন ফুটবল চোখে চারপাশে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ব্যথায় চোখ মুখ খিচে আরজার বাবার হাত ধরে বললাম, আরজার বাবা,
আমার আরজাকে ভেতরে রেখে চলে আসছেন। আমার মেয়েটা ঘুমোচ্ছে। আরজাকে নিয়ে আসুন প্লিজ। ঘুম থেকে উঠে কাউকে না দেখলে ভয় পাবে। মা দাঁতে জিভ কাটলেন। হায় আল্লাহ, তোর অবস্থা দেখে আমার নাতনির কথা তো ভুলেই গেছিলাম। দাঁড়া, আমার নাতনিকে নিয়ে আসি। গাড়িতে উঠার পর আরজার বাবা আমার হাত উনার হাতে মুষ্টিবদ্ধ করে বললেন, কোনো ধাতু দিয়ে তৈরি তুমি ইনশিয়া? নিজে প্রসব ব্যথায় কাতরাচ্ছ, অথচ মেয়ের কথা ঠিকই মনে আছে। তোমার মতো জীবনসঙ্গী সবাই যেন পায়। হাসপাতালে আসার পর আরজার বাবা কাগজপত্রে সিগনেচার করছে। মা আরজাকে কোলে নিয়ে আমার কাছে বসে আছে। আরজা সেই কখন ঘুম থেকে উঠে গেছে। আমার কান্না দেখে আরজা পেটে হাত বুলিয়ে বলে, মা আমি ভাইকে আদর করে দিয়েছি। ভাই আর ব্যথা দিবে না তোমায়। মেয়ের এমন অবুঝের মতো কথা শুনে ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। আমি যদি আর না ফিরে আমার মেয়েটা কিভাবে থাকবে? আরজার হাত দুটো ধরে অনবরত ফুপাতে লাগলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এই সময় মনের জোর রাখতে হয়। তুই এমন করলে আমি বাপ মেয়েকে সামলাতে পারবো না। ওটিতে নেওয়ার আগে দেখলাম বাবা, ইরফান, হাবিবা, ইকরা ওরা সবাই এসেছে। বাবা আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, তুই না মা। মায়েরা বুঝি এভাবে কাঁদে? মনের জোর রাখো। মনে রাখো তোর অবুঝ মেয়েটা তোর ফেরার জন্য অধীর আগ্রহে বসে থাকবে। একেবারে শেষ মুহূর্তে আরজার বাবা আমার কাছে আসলেন। কপালে চুমু দিয়ে নির্নিমেষ আমার দিকে তাকিয়ে রইলেন। উনার একটা হাত ধরে বললাম, আরজার বাবা আমি যদি আর বেঁচে না ফিরি আপনি কি আমায় ভুলে যাবেন? আবার সংসার পাতবেন নতুন করে? উনি অগ্নিবর্ণ চোখে দাঁত কটমট করে আমার হাতটা ঝাড়া মেরে চলে গেলেন। আমাকে ওটিতে নেওয়ার পর যখন ডাক্তার আসলেন তখন তিনি বললেন, এখন তো অনেকে প্রসবের সময় তার হাসবেন্ডকে কাছে রাখে মনের জোরের জন্য। যদিও আমাদের দেশে এমনটা হয় না, বাহিরের দেশে এটা প্রচলিত। আপনি চাইলে আপনার হাসবেন্ডকে পাশে রাখতে পারেন। আপনার শরীরের যা কন্ডিশন উনি পাশে থাকলে ভালো ছিল। আমরা কিন্তু কাউকে এলাও করি না। আপনার অবস্থা দেখে বললাম। ডাক্তারের কথায় শুকনো হাসলাম। উনাকে ভেতরে নিয়ে এলে আমাকে বাদ দিয়ে উনার চিকিৎসা করতে হবে। উনার মনের জোরই আমি। এই প্রেগন্যান্সি জার্নিতে অতিরিক্ত বমি করেছি বলে উনি আমাকে বাবু এবর্ষণের কথাও বলেছেন। আর প্রসবকালীন সময়ে আমার অবস্থা দেখলে হার্ট অ্যাটাক করবে। খুব ভালোবাসে বুঝি আপনাকে? উনার কথায় শুধু হাসলাম আমি। ডাক্তার আবারও বললেন, তাহলে তো বলা যায় আপনি খুব লাকি। কেউ এমনি এমনি ভালোবাসে না। ভালোবাসা অর্জন করে নিতে মানুষটার সাথে এমনভাবে মিশে যেতে হয় যেন সে আপনার অনুপস্থিতির কথা কল্পনা করতেও দ্বিধাবোধ করে। ডাক্তার নরমাল ডেলিভারি করতে ব্যর্থ। আমার শরীর আর সায় দিচ্ছে না। নিজের শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেও পারছি না। মনে হচ্ছে সব শক্তি হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে বললেন, পেশেন্ট তো শারীরিকভাবে খুব দুর্বল। নরমাল ডেলিভারি সম্ভব না। ইমিডিয়েট সিজার করতে হবে। উনার ফ্যামিলি মেম্বারদের জানান। আর উনাদের ডোনার রেডি রাখতে বলেন। ডেলিভারির পর পেশেন্টের ব্লাড লাগতে পারে। শেষবার যখন চোখ খুলেছিলাম তখন সম্ভবত পোস্ট অপারেশন রুমে ছিলাম। ঘুমের জন্য চোখ খুলতে পারছিলাম না। আবছা চোখে কেউ একজনকে দেখেছিলাম। কে ছিল ঠিক ঠাহর করতে পারিনি। তবে তার কোলে বাবু ছিল। বাবু খুব কাঁদছিল। আমার খুব ইচ্ছে করছিল আমার কলিজা পাখিকে একটা বুকের সাথে মিশিয়ে নেই। কিন্তু সেই শক্তি আমার ছিল না। ধীরে ধীরে আবার তলিয়ে গেলাম ঘুমের দেশে।
এরপর যখন চোখ মেলে তাকাই আশেপাশে নজর বুলিয়ে বুঝতে পারি আমি কেবিনে আছি। হাত মুঠ করতে চাইলাম, কিন্তু আমি ব্যর্থ হলাম। বুঝলাম আমার শরীরে পর্যাপ্ত শক্তি নেই। সকাল না বিকাল বুঝতে পারলাম না। মা বাবুকে শান্ত করার চেষ্টা করছে। মাথা একটু হেলাতে দেখলাম আরজা আমার বাম জড়িয়ে একটা টুলে বসো ঘুমোচ্ছে। এলোমেলো চুল, শুকনো মুখ, সেই জামা গায়ে। অনেক কষ্টে ফুটবল গলায় মাকে ডাকলাম। মা আমার ডাক শুনে চমকে গেলেন। তৎক্ষণাৎ বাবুকে নিয়ে আমার কাছে আসলেন। মুহূর্তেই মায়ের চোখ অশ্রুসিক্ত হতে লাগল। বাবুকে আমার একপাশে রেখে মা দৌড়ে বাইরে গেলেন। আমি আমার দুই সন্তানকে দেখতে লাগলাম। এতদিন পেটে হাত দিয়ে তাকে অনুভব করতাম, আর আজ সে আমার কাছে। আমার প্রসব ব্যথা তুচ্ছ মনে হতে লাগল। সেকেন্ডের মাথায় মা ফিরে এলেন, সাথে বাবা আর ইরফান। অথচ আমি খুঁজছি আরজার বাবাকে। বাবা আমার মাথায় হাত রেখে বাচ্চাদের মতো কেঁদে দিলেন। তুই জানিস তোর জন্য প্রত্যেকটা মানুষের কি অবস্থা হয়েছিল। আল্লাহর কাছে শুধু দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আমার মেয়েকে রেখে যাও। তুই টানা ৪২ ঘন্টা পরে চোখ খুলেছিস। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব শেষ। এই বুঝি তোকে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। ঠিক ঠাক মতো খাওয়া দাওয়া করলে খুব ক্ষতি হয়ে যেত। ইরফানের কাপা কাপা কণ্ঠ শুনে স্তম্ভিত হয়ে গেলাম আমি। প্রায় ২ দিন হতে চলল। কি করতাম বল, খাবার মুখের সামনে আনলেই তো নাড়িভুড়ি উল্টে আসত। আর যখন বমি হতো তখন তো মনে হতো এই বুঝি প্রাণ পাখি উড়াল দিবে। তোকে খাবার আর ঔষধ দিল, তুই বুঝি আমাদের অগোচরে সেগুলো ময়লার ঝুড়িতে ফেলতি। মায়ের কথায় শুকনো হাসলাম। এখন যতই বলি আমি খেয়েছি এরা বিশ্বাস করবে না। অসুস্থতা কি আর বলে কয় আসে। দরজায় চোখ পড়তেই বুকটা ধক করে উঠে আমার। উস্কো খুস্কো চুল, অনিদ্রার ফলে চোখ দুটো লাল আর চোখের নিচে কালো দাগ, শুকনো চোখ মুখ, সেই দিনের গায়ে জড়ানো শার্ট। উদ্ভ্রান্তের মতো লাগছে মানুষটাকে। অনুভব করলাম আখি পল্লব ভেজা আমার। নিষ্পলক তাকিয়ে আছি উনার দিকে। উনার কোনো প্রতিক্রিয়া নেই। নেই আমার কাছে আসার তারা। কিন্তু আমি যে উনার স্পর্শ চাইছি। নীরবে চলে গেলেন উনি। চাপা আর্তনাদে আমার ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। ছোট্ট দুটো হাত আমার চোখের পানি মুছে দিল। আম্মু, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তোমার ব্যথা চলে যাবে। মেয়ের কথা শুনে ক্রন্দনরত মুখে হাসি ফুটে উঠল আমার। সারা হাসপাতাল মাথায় তুলেছে। তার মাকে কোথায় নিয়ে গেছে, এখনো আসছে না কেন? তার আম্মুর কি হয়েছে? তার ভাই লাগবে না তার মা লাগবে? এসব বলে বলে 2 দিনে বোধ হয় জোর করে 2 পিস পাউরুটি খেয়েছে। জেদ ধরে বসেছিল তুই না এলে খাবে না। ইরফানের কথা শুনে আরজার দিকে তাকালাম। তাই নাকি মা? তুমি তাহলে সবাইকে জ্বালিয়েছ? ওরা তোমাকে নিয়ে গেল আর ফিরে এলো না কেন? তাই এমন করেছি। মায়ের দিকে তাকিয়ে বললাম, খাওয়ার কি আছে মা? বাবুকে বুকে জড়িয়ে বললেন, কিছুই নেই। ইকরা আর হাবিবা রান্না করে নিয়ে আসবে। ইরফানকে বললাম, যা দোকান থেকে কিছু একটা নিয়ে আয়। আরজা খাবে। বাবা আর ইরফান একসাথে বেরিয়ে গেল। আরও 2 দিন ছিলাম হাসপাতাল। কিন্তু আরজার বাবাকে এক নজর দেখিনি। লোকটা আমার সামনেই এলো না। কেবিনের বাইরে উনার মৃদু কণ্ঠস্বর পেলেও দেখিনি। আমার কপালে কি আছে আল্লাহ জানে। ডিসচার্জের দিন বাবা আমাকে ও বাড়িতে নেওয়ার কথা বললে মা রাজি হয়ে যায়। তবে আরজাকে নিজের সাথে রাখবে বলে। হয়তো শারীরিক অবস্থার কথা ভেবে। যখন হাসপাতাল থেকে বেরোবো ইরফানকে ডেকে বললাম,
তোর দুলাভাই কই? ভাইয়া তো ফিনান্সিয়াল ঝামেলা শেষ করছে। ডাক না উনাকে। ইরফান ফিরে এসে বলল, ওখানে নাকি দেরি হবে, তোমাকে চলে যেতে বলেছে। অনেকটা অভিমানে চলে আসি। রাত 8টা। ইকরা আর হাবিবা আমার সাথে বসে আছে। আমি বাবুকে ফিডিং করাচ্ছি। মোবাইল বেজে উঠল আমার। আরজার বাবা কল করেছে। বাব্বা এতক্ষণে বউয়ের জন্য ভেতর জ্বলে উঠল। রিসিভ করে কানে ধরতেই উনি ভনিতা ছাড়াই বললেন, আপনার মেয়েকে সামলানো যাচ্ছে না। সে তার মায়ের কাছে যাবে বলে চিৎকার করছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। কান থেকে ফোন নামিয়ে হাবিবাকে বললাম ইরফানকে ডেকে আনতে। মিনিটের মাথায় ইরফান এলো রুমে। শুন আরজা নাকি খুব কান্না করছে। আরজার বাবা আর দাদিকে নিয়ে আসবি। আর আসতে না চাইলে ওখানে বসে আমাকে কল করবি। বাকিটা আমি বুঝে নিব। ইরফান আচ্ছা বলে চলে গেল। ইকরা বাবুকে আমার কোল থেকে নিয়ে বলে, বাব্বা মেয়ে তো দেখি মা ছাড়া কিছুই বুঝে না। ইকরার কথায় হাসলাম আমি। মোবাইল হাতে নিয়ে আরজার বাবাকে মেসেজ করলাম, ইরফান গাড়ি নিয়ে ও বাড়িতে গিয়েছে। চুপচাপ আপনি আর সবকিছু গোছগাছ করে এখানে চলে আসবেন। আমি যতদিন এখানে থাকব আপনারাও থাকবেন। এখানে আসা নিয়ে কোনো নাটক করলে আমি ছেলে নিয়ে এই রাতের বেলা রওনা ওখানে যাওয়ার জন্য। শ্বশুর বাড়ি থাকতে বেশি লজ্জা লাগলে দরকার পড়লে ভাড়া দিয়ে থাকবেন। তারপরও আসতে হবে। উনারা আসবেন বলে ইকরা আর হাবিবা গেল রান্না করতে। ছেলেকে ফিডিং করাতে করাতে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না। হাবিবা এসে ডাকল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি রাত 10টা ছুঁই ছুঁই। আপু দুলাভাই আর আন্টি মাত্র এসেছেন। ঘুম ঘুম কণ্ঠে বললাম, আগে আমার মেয়েকে আমার পাঠাও, সাথে খাবার নিয়ে এসো। আরজাকে খাইয়ে ঘুম পাড়ানোর পর ছেলেকে কোলে নিয়ে বসে আছি। ওর কান্না কিছুতেই থামছে না। এর মাঝে ইকরা এসে বলল, আপু রাতে কি আমি তোর সাথে থাকব না ভাইয়া? তোর ভাইয়াকে পাঠিয়ে দে। মহাশয় রুমে এসে কোনোটু শব্দ করলেন না। উনার দিকে তাকিয়ে আছি। কথা বলবেন না আমার সাথে? উনি এদিক ওদিক তাকিয়ে বিছানা থেকে বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়লেন। মেজাজ চড়া হলো আমার। মানলাম তুই আমার সাথে রাগ করে আছিস তাই বলে নিচে শুবি? কড়া গলায় বললাম, আরজার আব্বু বেশি বেশি হচ্ছে কিন্তু। কথা বলছেন না। এখন আবার নিচে শুয়েছেন। এখন কিন্তু আমিও নিচে শুব। ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো আরজার আব্বু। খাট থেকে নামার জন্য উদ্যত হতেই উনি দৌড়ে এসে আমার বাহু চেপে ধরলেন। এই তোর আমাকে মানুষ মনে হয় না। এভাবে একটু একটু করে না মেরে একেবারেই মেরে ফেল। সেদিন মায়ের ফোন পেয়ে পাগলের মতো ছুটে এসেছি। তোমার ব্যথাতুর মুখ দেখে পাগল হওয়ার উপক্রম। তুমি শেষ মুহূর্তে বললে কি, আমি যদি বেঁচে না ফিরি আপনি কি আবার বিয়ে করবেন? মাথা কাজ করা বন্ধ দিল আমার। বারবার মনে হতে লাগলো যদি আর ফিরে না আসো, আমি তোমায় ছাড়া কিভাবে থাকব? আমার মনের অবস্থা তুমি কোনো দিন বোঝার চেষ্টা করো নাই ইনশিয়া। বুঝে না বুঝে তুমি শুধু আঘাত দাও। এটা বোঝার চেষ্টা করো না তোমার কিছু হলে আমি কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। ডাক্তার যখন বললেন তোমার অবস্থা ক্রিটিক্যাল, সিজার করতে হবে, ডোনার যেন রেডি রাখি, আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছি। আল্লাহর কাছে শুধু দোয়া করেছি তোমার যেন কিছু না হয়। ছেলেকে কোলে নেওয়ার পর বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদেছি। সাথে আমার ছোট্ট মেয়েটা। তুমি কোনো দিন আমার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করনি ইনশিয়া। তুমি ঠিক আমার কতটা জুড়ে আছো বুঝবেও না। শক্ত করে নিজের বাহুডোরে বেঁধে নিলেন আমায়।
আমি অভিমানের স্বরে বললাম, প্রসব ব্যথার জন্য মানুষ কত কথাই বলে। তাই বলে আপনি আমার কাছে যাবেন না? আমার সাথে কথা বলবেন না? ঘুমন্ত স্ত্রীর কপালে সোলাইমান সাদিক ঠিক কতবার চুম্বন করেছে তার কোনো ইয়ত্তা আছে নাকি? সাক্ষী ছিল শুধু আমাদের ছেলে। যতবার চুমু দিতাম তোমার ছেলে ঠিক ততবারই ঠোঁট চোখা করে তাকিয়ে থাকত। দিন 15 পরে শরীর একটু ঠিক হল। মা বাবা কাছে ফিরে যাওয়ার কথা বলতেই বাবা থম মেরে গেলেন। বেআইন নাতি নাতনি ছাড়া আমি কিভাবে থাকব? আমার ঘর যে আবার শূন্য হয়ে যাবে। খারাপ তো লাগবেই ভাই সাহেব। আমাদেরও তো ফিরে যেতে হবে। কুটুমের বাড়িতে এতদিন থাকা বেমানান। চলে আসার দিন সবার চোখে পানি ছিল। বেআইন আমার নাতি নাতনিকে কয়দিন পর পর আসতে দিবেন তো? ওরা চলে যাচ্ছে, ভেতরটা বড্ড পড়ছে। এতদিন আরজা নানুভাই করে আমার চারপাশে ঘুরঘুর করেছে। এখন আর কে ডাকবে? মন খারাপ করেন কেন? যখন মন চাইবে দেখতে চলে যাবেন। বাসায় আসার পর আরজার বাবা দরজা খুললেন। তার মানে উনি অফিস না গিয়ে বাসায় এসে পুরো বাসা সাজিয়েছেন। উনি হাতে ক্যামেরা নিয়ে বললেন, ওয়েলকাম অ্যাট হোম আরজা এন্ড ইনান্স মাদার। স্মাইল প্লিজ। পরে টাইমার সেট করে 5 জনের একটা ছবি তোলা হয়। পরবর্তীতে সেই ছবিটা বড় বাঁধানো হয়। 3 দিন যাবৎ ডায়েরিটা পড়ছে সিলভিয়া। আজ ডায়েরিটা পড়ে শেষ করেছে সে। ডায়েরির উপরে লিখা আত্মকথন। ডায়েরিটা তার নানুর। সিলভিয়ার নানু সবসময় ডায়েরিটার সাথে রাখে, আর সেদিনের সেই ছবিটাও। পড়া শেষ করে লেখা অনুযায়ী কল্পনার জগৎ সাজাতে লাগল সিলভিয়া। খানিক বাদে সিলভিয়ার মা আরজা এলো হাতে চিরুনি নিয়ে। 2 দিন পর মেয়ে এইচএসসি দিবে, এখনও তার যত্ন আমাকে নিতে হয়। মায়ের এমন ভালোবাসাময় শাসনে মিষ্টি হাসল সে। তুমি মনে হয় নিজের যত্ন নিতে। নানুই তো সব করত। তোমার নানুর সাথে আমার তুলনা হয়? আমার দেখা শ্রেষ্ঠ নারী সে। সে আমাকে পেটে না ধরেও মায়ের থেকে বেশি কিছু। আচ্ছা আম্মু, আমি নানুর ডায়েরিটা দিয়ে আসি। রকিং চেয়ারে বসে 1000 বছর ধরে উপন্যাস পড়ছে ইনশিয়া বেগম। চোখে মোটা ফ্রেমের কালো চশমা। মাথার 1/3 চুল পাকা। সিলভিয়া ডায়েরিটা তার নানুর হাতে দিয়ে নানু বলে জড়িয়ে ধরল। সিলভিয়ার এমন আহ্লাদীপনা দেখে হাসল ইনশিয়া বেগম। আচ্ছা নানু, নানাভাই তোমাকে খুব ভালোবাসত তাই না? ভালোবাসবে না, তার জগৎটাই তো ছিলাম আমরা। আমাকে একা করে চলে গেল। আমি নিঃসঙ্গ হয়ে গেলাম। আমরা আছি তো নানু। কেউ তো আর আমার আরজার বাবা না। আমার জীবনে ওই মানুষ একজনই। তোমরা যতই আমার আশেপাশে থাকো না কেন, দিন শেষে আমি সঙ্গীহীন। আমার পথ চলার সঙ্গী হারিয়ে গেছে। যাই হোক, তোমার আম্মুকে ডাকো। মিনিট 5 মাথায় আরজা এলো। আমায় ডাকছিলে? হুম। ইনান ফোন দিয়েছিল। অনেকদিন তো হলো তোর এখানে যে এলাম। কয়দিন পর ঈদ। ঈদের পর না হয় আবার আসব। তুমি শুধু নিজের ছেলের কথা ভাবো। একটা ঈদ মেয়ের সাথে করলে কি হয়? তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো, আমাকে না। বইটা বন্ধ করে আরজার দিকে তাকিয়ে হাসল ইনশিয়া বেগম। তোর দাদি আর বাবা চলে যাওয়ার পর তো তোরাই আমার সব। মেঝেতে বসে মায়ের কোলে মাথা রাখল আরজা। সবাই বলে সৎ মা নাকি খারাপ হয়। আমি সবাইকে বলবো দেখে যাও আমার মাকে, যে সৎ মা হয়েও এখনো আমাকে আগলে রেখেছে। এখনো মাঝে মাঝে আমার মা আমাকে বাচ্চাদের মতো মুখে তুলে খাইয়ে দেয়, যার তুলনা কারো সাথে হয় না। মা হতে গেলে পেটে ধরতে হয় না, ভেতরে মাতৃত্ব বোধ থাকতে হয়। সমাপ্ত।